এই আইনটি এমন একটা স্পেশাল ল যে আইনের ব্যাপারে আমাদের সাধারণ অনেক আইনজীবীরই কোনো ধারণা নেই, সাধারণ মানুষের তো ধারণা নাই। এখন যদি এই আইনটি পরিবর্তন করা হয় তাহলে যারা অভিযুক্ত আছে তারা একটা মিথ্যা গুজব ছড়াবে যে তাদেরকে অন্যায় বিচার যেটি এখনো বাংলাদেশে প্রচলিত বলবৎ আছে এবং তার অধীনে একটি ট্রাইব্যুনাল আছে, একটি প্রসিকিউশন টিম আছে, একটি তদন্ত সংস্থা আছে এবং সেখানে 30টি মামলা এখনো বিচারাধীন আছে। এই আইনে ইতিমধ্যে 56টি মামলার জাজমেন্ট দেওয়া হয়ে গেছে। এরপরে আমি মনে করি যে এই আইন বা বিধিমালা সংশোধন করার কোনো প্রয়োজন নেই। বিদ্যমান আইন এবং বিধিমালা যেমনটি আছে তেমনটি রেখেই এই ট্রাইব্যুনালে যে বিচারগুলো চলছে এবং যে অভিযোগগুলো ইতিমধ্যে দায়ের হয়েছে সেগুলোর বিচার করা সম্ভব। তার কারণ আমি দুইটা মনে করি। একটি হলো যে এই আইনটি এমন একটা স্পেশাল ল যে আইনের ব্যাপারে আমাদের সাধারণ অনেক আইনজীবীরই কোনো ধারণা নেই, সাধারণ মানুষের তো ধারণা নাই। এখন যদি এই আইনটি পরিবর্তন করা হয় তাহলে যারা অভিযুক্ত আছে তারা একটা মিথ্যা গুজব ছড়াবে যে তাদেরকে অন্যায় বিচার করার জন্য এই সংশোধনটা করা হয়েছে। এটা হলো আমার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যে এই ট্রাইব্যুনালে ইতিপূর্বে যে বিচারগুলো হয়েছে আমরা বলতে চাই সেই বিচারগুলো ন্যায় বিচার হয়নি। এখন যারা অভিযুক্ত আছেন তারা এই ট্রাইব্যুনালে যখন এই মামলা পরিচালনার জন্য আসবেন তাদের পক্ষ থেকে তখন এই ট্রাইব্যুনালের প্রচলিত আইন বা বিধি সংশোধনের দাবি যদি তারা তুলেন তাহলে পেছনের বিচারগুলো আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে। এই দুইটা কারণে আমি মনে করি যে এই আইন এবং বিধি যেমনটি আছে তেমন রেখেই এখানে বিচার করা সম্ভব এবং এই আইন এবং বিধির যতটুকু লেখনা ছিল জাজমেন্ট দিয়ে সে সকল লেখনাগুলো ফিল আপ করবে। প্রয়োজন হলো ন্যায় বিচারক নিয়োগ করা, প্রয়োজন হলো দক্ষ এবং যোগ্য প্রসিকিউশন নিয়োগ করা, প্রয়োজন হলো আন্তর্জাতিকভাবে অ্যাকসেপ্টেড কিছু তদন্ত সংস্থার কর্মকর্তা এবং অফিসার নিয়োগ করা। আইনটা কি এটা কোনো সাবজেক্ট না, মানে ছুরির কোনো দোষ না, এটা কার হাতে ব্যবহার হচ্ছে এটা হলো। ছুরিটা যদি ডাক্তারের হাতে ব্যবহার হয় তখন মানুষের জীবন বাঁচে, আর ছুরিটা যদি ডাকাতের হাতে ব্যবহার হয় তখন মানুষের জীবন চলে যায়। আইন এবং বিধি ঠিক রেখেই ন্যায় বিচার করা সম্ভব, এটা আমি বলছি। আমরা করতে হলে বাংলাদেশে এই সময়ে যে বিদেশি আইনজীবী অবশ্যই নিয়োগ করার সুযোগ থাকতে হবে, এইটা আইনে আছে। এটা বার কাউন্সিলের একটা পারমিশন লাগবে, তখন বার কাউন্সিল এটা আরবিট্রারিভাবে এই পারমিশনটা দেয়নি, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন। এখন সেটা দিবে, এটা আমরাও দাবি জানাবো যে অবশ্যই যেন ডিফেন্স বিদেশি আইনজীবী আনার সুযোগ পায় এবং বিদেশি যারা তদন্ত করতে চায় তাদের সরাসরি তত্ত্বাবধানে যেন এখানে আসামিকে আমরা সর্বোচ্চ ডিফেন্স করার সুযোগ এবং রাইটস দিতে চাই, কিন্তু আইন পরিবর্তনের এখানে কোনো দরকার নেই। ওইখানে দলের বা সংগঠনের বিচারের বিধান আছে, প্রয়োজন নেই। দলকে বিচার করে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তির ব্যাপারে কোনো বক্তব্য নাই। আচ্ছা, আমাদের মানে যিনি সংশোধনের প্রস্তাব করেছেন আমাদের দুইজনেরই একটা বিষয় আমরা একমত যে আমরা আসামিকে সর্বোচ্চ ন্যায় বিচার দিতে চাই, কিন্তু উনি বলছেন যে আইন সংশোধন করে দেওয়া দরকার, মনে হয় এরকমই বলেছেন। আমার বক্তব্য হলো যে আইন সংশোধন না, এখানে চেয়ারে যারা বসেছিলেন এতদিন তাদের সংশোধন দরকার, যারা বিচারক, যারা প্রসিকিউশন, যারা তদন্ত সংস্থা, এনাদের সংশোধন দরকার, আইনের না। আইনটা জাস্ট একটা গাইডলাইন। এবং অনেকেই এটিকে ন্যাক্কারজনক মানবতা বিরোধী একটি ভিডিও বলে অবহিত করেছে। এই বিষয়টির ট্রাইব্যুনালে কখনো আসার সুযোগ আছে কিনা? এটা অবশ্যই আসবে এবং আসতেই হবে। এটা যদি না আসে তাহলে আমরা নিজেদেরকে আর মানুষ দাবি করতে পারি না। কোনো হিউম্যান বিইং এরকম একটা ঘটনা দেখে নিজেকে, যার যেখানে সুযোগ আছে সে সেখান থেকে এগুলাকে নিয়ে আসতে হবে। একটা মানবতা কত নিচে নামলে চাউলের বস্তার মতো একটা মানুষকে গাড়ির উপরে ছুঁড়ে মেলে ফেলা যেতে পারে এবং তাদেরকে শেষ পর্যন্ত নিশ্চিহ্ন করার জন্য পুড়িয়ে দেওয়া যেতে পারে। বিদেশি আইন কতখানি মানবতার বিরোধী অপরাধ। এগুলো ট্রাইব্যুনালে ইতিমধ্যে যে মামলা হয়েছে সেগুলোর সাথেও চলে আসতে পারে, অথবা এগুলোর জন্য সেপারেট অভিযোগও আসতে পারে এবং আসা উচিত। একটা নারী তার স্বামীকে চিনছে তার হাতের কবজি দেখে, তারপরে সে দেখছে সেগুলো কিভাবে পুড়িয়ে দেওয়া হলো।
এরকম কয়েকটা ভিডিও আমাদের হাতে আছে, এরকম অজস্র অসংখ্য ভিডিও মানুষ করতে পারেনি যেগুলো ঘটেছে এদেশে। তো এরকম মানবতা বিরোধী অপরাধের বিচার এই ট্রাইব্যুনালেই হতে হবে। ট্রাইব্যুনালের সময় এটা নিয়ে অনেক কথা হয়েছে, আমরা আবেদনও করেছিলাম, কিন্তু ট্রাইব্যুনাল এটা আমি মনে করি যে এটা আনা উচিত, যাদের সুযোগ আছে তারা আনবেন, তা না হলে আমরা আনবো। আচ্ছা, অনেক সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তো এই যে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এটা নিয়ে অনেক কথা চলছে, প্রশ্ন উঠছে, পরবর্তীতে এটা কী হবে জি, কি আসবে? প্রথম কথা হলো যে যে অভিযোগগুলো এখানে আনা হচ্ছে প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগগুলো আনা হচ্ছে। আমরা আইনজীবী হিসাবে তাদেরকে আইনি সহায়তা দিচ্ছি, তারা আমাদেরকে মামলার যে তথ্য, আসামিদের যে তথ্য, ঘটনার যে বর্ণনা দিচ্ছেন তার একটি আইনি ফ্রেমওয়ার্ক করে আমরা এই অভিযোগগুলো আনছি। আর আমরা আপনারা জেনে থাকবেন যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এই অভিযোগগুলো হলো একটা তদন্তের আবেদন, যদিও এগুলাও একটা মামলার পর্যায়ে পড়ে এবং মামলার নাম্বারও পড়ে, কিন্তু এই মামলা দায়ের হওয়ার আগে তদন্ত হয়। তো আমি বলবো যারা এখানে অভিযুক্ত আছেন তারা তদন্ত সংস্থায় তাদের ব্যাপারে তদন্ত সংস্থা তাদের সাথে যোগাযোগ করবেন। তারা যদি এ সকল অভিযোগে অভিযুক্ত না হন তাহলে এখান থেকে তারা ডিসচার্জ হবেন, অব্যাহতি পাবেন। আর যারা অভিযুক্ত, যারা এখানে নাম আসেনি, তাদের অনেকেই এখানে ইনক্লুড হওয়ার সুযোগ থাকে। এই যে আপনি যে বললেন আইন সংস্কারের প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে দলের বিচারের যে দাবি, সেই ক্ষেত্রে আসলে কীভাবে সম্ভব আইন সংস্কার না? দলের বিচারের ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে দলকে এখানে অভিযুক্তের মধ্যে যে সংজ্ঞা আছে সেখানে দলের নাম আছে, সংশোধন করে এখানে অর্গানাইজেশন লেখা হয়েছে, কিন্তু শাস্তি কি হবে সেই বর্ণনাটা ওখানে নাই। তবে ট্রাইব্যুনালের সুযোগ আছে যে যে বিষয়টা ওখানে নাই, ট্রাইব্যুনাল সেখানে অবজারভেশন দিয়ে সেখানে শাস্তি ইম্পোজ করার সুযোগ ট্রাইব্যুনালের থাকছে। বলছে আইনের সংস্কার দরকার নেই, কিন্তু বিগত দিনে যে বিচারগুলো হয়েছে এই আইন, সেগুলো তো প্রশ্নবিদ্ধ। আমি আবারও আপনাকে এই কথা শুনে বিচার করা হয়েছে। আমি আপনাকে আবারও বলছি এই কথাটা যে এইটা আইনের কারণে না, এটা হয়েছে আইন কারা প্রয়োগ করেছে তাদের কারণে। তিনটা সংস্থার কথা আমি বলেছি, সেটা হলো বিচারকগণ, প্রসিকিউটরস এবং তদন্ত সংস্থা। যাদের হাতে আইনটা ব্যবহৃত হয়েছে তাদের দ্বারা এই অন্যায়গুলো হয়েছে, তাদের দ্বারা এই আইন ভঙ্গগুলো হয়েছে। এখানে আইন বা বিধির দোষ দিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কাদের হাতে ব্যবহার হচ্ছে এটাই হচ্ছে।